পৌষ সংক্রান্তি। সন্ধেবেলা অন্নপূর্ণা একটা কাঁসিতে চালের গুঁড়া ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন। একটি ছোট বাটিতে এক বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাতা পাড়িয়া একমালা নারিকেল কুড়িতেছে। মা, ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া সেটুকু রাধার প্রসারিত হাতের উপর দিলেন। মা, আমায় একটু। খেন্তি সূচিবস্ত্রে নারিকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল। এ সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়া রহিল। দেখি নিয়ায় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে। রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তক্তি এইসব হয়েছে। হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না, খেদি বলছিল। ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়ে করে, সে তো কেমন লাগে। অন্নপূর্ণা বেগুনের মোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেদির ওইসব কথা। খেদির মা তো ভারী পিঠে করে কি না? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ! আর মার পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়। মা, নারকেল কোড়া একটু নেব? নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে? যা ওদিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা কোড়া তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। ওরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দিই। খেন্তি, জল দেওয়া ভাত আছে ওবেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে মনঃপূত হইল না, তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল। মা, বর্দি পিঠেই খাক, ভালোবাসে। ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাব। খেন্তি, আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন। বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু। সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে সস্নেহে তাঁর এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজে কর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূরসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না। কিন্তু পাত্রটি সঙ্গতিকর্ণ। শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায়ে 2 পয়সা নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘট কিনা। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন।
পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। তার এই অত্যন্ত অগোছালো নিতান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ও পাড়ার ঠানদিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। না, যাবে না বই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বৈকাল বেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হুহু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই, যে কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা, বলবো একটা কথা, ওই কোণটা ছিঁড়ে একটুখানি। 1 বছরের উপর হইয়া গিয়াছে, পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে? না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? বসন্ত হয়েছিল শুনলাম, ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না, 250 আন্দাজ টাকা বাকি ছিল। বললে ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব, কম করেও 30 টাকার কম হবে না ভেবে দেখলাম কি না। মেয়ের নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতন চাল, হাবাতে ঘরের মতো খাই খাই, আরও কত কি। আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটার যা অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলেই এরকম হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিন মেয়ে দেখতে এলেন শুধু হাতে। বলি, আমরা ছোট লোক কি বড় লোক তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরুতেই টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতে পাওনি? না, এমনি চামার, গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তাকে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধা হবে না। তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে। আজ আবার পৌষ পার্বণের দিন। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠার জন্য চালের গুঁড়ার গোলা তৈয়ারি করিতেছেন। পুঁটি ও রাধি উনানের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। সরে এসে বসো না, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এইদিকে আয়। গোলা তৈয়ারি হইয়া গেলে খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আঁচে পিঠা টোপরের মতো ফুলিয়া উঠিল। মা দাও, প্রথম পিঠাখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সাঁড়া গাছের ঝোপের মাথায় তেলাকুচলতার থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে।
পুঁটি ও রাধি খিড়কি দোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল। পুঁটি পিঠাখানা জোর করিয়া ছুঁড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কির দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। দিলি? হ্যাঁ মা, তুমি ৮ বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল, যেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে, সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর।